সবই আসলে আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার উপরে কারো কোনো কিছুই করার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাজারঘাট নিয়ে বসেছি। কদিন ধরে ভাবতেছিলাম বাজার করতে হবে। ফ্রিজে শুধুই আছে খালি মুরগি আর মুরগি ছাড়া ফ্রিজে কিছুই নাই। তো এই যে বাজার করা হয়েছে। তো আজকের বাজার করা হয়েছে হলো স্যালাইন থেকে। এখান থেকে বাজার দুই একবার শাহেদ ভাই আমাকে এনে দিছিল। তো আজকে ওখান থেকে আমাদের বাজার করা হয়েছে। তো মাছের পসরা নিয়ে বসছি। এখানে হলো চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছগুলো খুব সুন্দর, একদম ফ্রেশ লাগতেছে চিংড়ি মাছগুলা। তো এখানে চিংড়ি মাছ এগুলা জাস্ট আনা হলো মাত্র। এখন এগুলাকে সুন্দর করে একটু ক্লিন করে বক্সে ভরে ডিপে রেখে দিব। এই যে কাসকি মাছ, এই কাসকি মাছটা অনেক মজা। এটা মানে বাংলাদেশের কাসকি মাছ আর কি। বাংলাদেশ থেকে মেনলি কাসকি মাছটা এখানে আসে, এইভাবে প্যাকেটজাত হয়ে আসে। পরে বাংলাদেশের দোকানগুলোতেও পাওয়া যায়, বাট ওইখানে একটু দামটা বেশি হয়। আর কিন্তু স্যালাইনে হলো পাইকারি দরে বিক্রি করে। তো এই যে ইলিশ মাছ, এটা বাংলাদেশি ইলিশ কিনা আমি বুঝতেছি না, জানি না। যাই হোক, ইলিশ মাছ দেশি হোক বাংলাদেশি হোক যেখানকারই হোক, এটা ইলিশ মাছ। সবাই মাছ চিনেন, ওইভাবে করে নাম বলার কিছু নাই। এখানে এক গাদা কই মাছ, এখানে কই মাছের মানে পুরা বাজার আর কি। তারপরে পাবদা মাছ, পাবদাগুলো বেশ বড় বড় সাইজের পাবদা। তো কই মাছগুলো এগুলো সব কাটায় আনা হয়েছে। ইলিশটা উপর থেকে একদম আঁশগুলা ইয়ে করে নিয়ে আসা হয়েছে। এখন আমি জাস্ট হালকা একটু ক্লিন করে বক্সে ভরে ডিপে রেখে দিব। এখন আর কিছু করব না, কারণ এখন এগুলা ইয়ে করতে গেলে অনেক টাইমের ব্যাপার। আর কই মাছ পরিষ্কার করা বিশাল ব্যাপার, কারণ গায়ে এরকম যেরকম থাকে লেশা থাকে, এটা পরিষ্কার করা অনেক বড় একটা ব্যাপার। তো এখন এগুলাকে একটু ক্লিন করি। কাঁচা সবজিও আনা হয়েছে, ওগুলো আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এইদিকে আমি হলো হার্ড চিকেন রান্না করতেছি। এই যে হার্ড চিকেনটা বসাই দিছি, কারণ আজকে বিকালে একটু চিতই পিঠা বানানোর ইচ্ছা আছে। অনেকদিন হয়েছে চিতই পিঠা খাই না। তো এই হার্ড চিকেন দিয়ে আজকে একটু চিতই পিঠা খাওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ বিকালের দিকে বানাবো। আর কাঁচা সবজি কি কি আনা হয়েছে সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন শিম, একদম আমাদের বাংলাদেশের দেশীয় শিম। অনেক শিম আছে, প্রায় হাফ কেজির মতো শিম। এখানে আসলে প্রাইসটা অনেক কম। আপনারা বাংলাদেশি সব থেকে কিনলে যে দাম পাবেন তার থেকে দেখা যাবে যে প্রত্যেকটা জিনিসে 4-5 রিঙ্গিত করে কম পাবেন আর কি। এখানে হলো টমেটোগুলো খুব সুন্দর। আবার ওইখানে অল্প অল্প বিক্রি করে না, আপনারা যদি বাল্কে কিনতে চান তাহলে ওইখান থেকে কিনে মজা পাবেন আর কি। অল্প কিনলে দেখা যাবে যে কিনতে পারবেন হয়তো বলে টোলে, কিন্তু বাল্কে কিনলে একটা ভালো আর কি, কিনতে অনেক সাশ্রয়ী হবে। এখানে হলো ইয়ে, এই যে চিচিঙ্গাই বলে, এটা করলা না, এটা ছোট যেহেতু এটাকে চিচিঙ্গা না, সরি করলাই বলা যায়, করলা ছোটটা আর কি। এটা করলা, এটা ভাজিটা খাইতে খুব মজা লাগে যেহেতু ছোট ছোট। তারপরে বরবটি, এখানে অনেক বরবটি ভর্তা খাওয়া যাবে, ভাজি খাওয়া যাবে, এমনিও খাওয়া যাবে তরকারি দিয়ে রান্না করে। তারপরে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচগুলোর বোটাগুলো ছাড়াই রাখতে হবে। কাঁচা কলা, ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা অনেক মজা লাগে। তারপরে লাউ, এটা একদম দেশীয় লাউ, এটার যে চুল কাটা মানে উপরের এই যে, এটা ভাজি খাওয়া যায়, আবার ভর্তাও খাওয়া যায়, বাট ভর্তাটা খুব মজা হয়। এই যে লেবু, তারপরে কাঁচা আম ডাল দিয়ে খাওয়া যাবে, তারপরে কাঁচা আমের ভর্তা খাওয়া যাবে। আর একটা জিনিস দেখাই, কচুরমুখী আনা হয়েছে। যেহেতু কচুরমুখী অল্প করে সেল করে না, এখানে 4 কেজি কচুরমুখী আছে। এই যে এটা একটা পুরা একটা ইয়ে আর কি, এটা মানে ওনারা সারা সেল করবে না, এই কারণে পুরাটাই আনা হয়েছে। তো এই হলো বাজারঘাট, সবকিছু সুন্দর করে সাজায় টাজায় রাখা কমপ্লিট করি। বাজারঘাট সবকিছু গুছায় টোছায়, তারপরে হলো সব কাজটা শেষ করলাম। তারপরে একবারে এই যে বিকালে আপনাদের সাথে আবার কথা বলছি। তো ইদানিং যেহেতু তাবিব খুব বেশি ওয়াফেল খেতে পছন্দ করে, তাই এই ব্যাটারটা রেডি করেই রেখে দিয়েছিলাম ফ্রিজে নর্মালে। তো হঠাৎ করে সে বলছে সে প্যানকেক খাবে, তো এই ব্যাটারটা দিয়েই তার জন্য প্যানকেক করা হচ্ছে। মানে সেই ইদানিং বললাম না যে মোবাইলে একটা খাবার দেখে আর সে সেটা খাবে বলে আবদার করে, তো চেষ্টা করা হয় আর কি তাকে দেওয়ার। আর এই যে মুরগিটা খুব সুন্দর একটা কালার এসেছে, ইনশাল্লাহ এটা দিয়ে আমরা পিঠা খাবো। তো চিতই পিঠা বানাবো বলে এখানে 3 কাপ চাল ভিজায় রাখছিলাম, এটা ভাতের চাল ভিজায় রাখছিলাম সেই দুপুরবেলা। তো প্রায় 3 ঘন্টা মতো ভিজায় রাখছি। এখন ভালোভাবে কচলিয়ে ধুয়ে পানিটা নিংড়িয়ে নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব।
তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পুরোটা চালের জন্যই একসাথে দিয়ে দিচ্ছি। চালটা যেহেতু 2 ভাগ করে ব্লেন্ড করব, বাট লবণ বেকিং পাউডার একসাথেই দিচ্ছি, কারণ দুইটা তো একসাথেই যাবে আর কি, একসাথে মেশানো হবে। দিয়ে দিলাম কুসুম গরম পানি। এই যে এখন ব্লেন্ড করে নিচ্ছি। এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, ব্লেন্ড করা হয়ে গেছে। পাত্রে ঢেলে নিয়েছি, আর এই তো পুরোটাই একসাথে ঢেলে নিয়ে আমি আর একটু অল্প পানি অ্যাড করে এটার থিকনেসটা ব্যালেন্স করে নিয়েছি। আর পানিটা অবশ্যই একটু হালকা কুসুম গরম পানি দিবেন, ঠান্ডা পানি দিবেন না। আর এটা একদম পাতলাও হবে না, মানে পাতলার থেকে একটু গাঢ় হবে আর কি ব্যাটারটা। আর ওই যে চিতই পিঠার খোলাটা আমার মা নিয়ে আসছিল আমার জন্য এবার, তো যত্ন করে রেখে দিব যতদিন আল্লাহ আমাকে সুস্থ রাখবেন। ইনশাল্লাহ মায়ের জিনিসগুলো যত্ন করে রাখার চেষ্টা করব। চিতই পিঠার খোলাটা খুব ভালোভাবে ধুয়ে চুলায় দিয়ে খুব সুন্দর করে গরম করে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করার পরে টিস্যু দিয়ে তেলটা মুছে নিয়েছি। তেল থাকলে না পিঠা ফুলতে চায় না। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার জালটা প্রথমে হাই হিটে দিয়ে পরে কমিয়ে দিব। সুন্দর মতো পিঠাগুলো হচ্ছে, ফুলে ফুলে উঠেছে। আমার এই পিঠাটা মাশাআল্লাহ ভালোই হয় আলহামদুলিল্লাহ। বানাতে বানাতে এখন আসলে পিঠাগুলো আর মানে ফুলে না, এরকম হয় না আর কি। আর মুরগির ঝোল দিয়ে এই পিঠাটা খেতে খুব ভালো লাগে। আর বাসায় আবার একটু ঝোলা গুঁড়ো আছে, তো দুইটা দিয়ে ইনশাআল্লাহ খাবো আজকে। তো এই পিঠাটা উঠতে একটু সময় নিচ্ছিল, বাকিগুলো সুন্দর মতো উঠে গেছে। এই তো মুরগির ঝোল নিয়েছি, আলু দিয়ে, পিঠা দিয়ে, ঝোল দিয়ে, মুরগির মাংস দিয়ে খুব সুন্দর করে খাচ্ছি। এটাই রাত্রের ডিনার। একবারে খেয়ে নিচ্ছি সন্ধ্যার দিকে, মাগরিবের পরে খেয়ে নিচ্ছি যাতে করে পেটটা ভরা থাকে। পিঠা খাইলাম, পিঠা হলো একটু ঝোলা গুড় দিয়েও খাইলাম, আর মুরগির মাংসটা দিয়েও খাইলাম। মুরগির মাংসটা খুবই মজা হয়েছে, খুব মজা করে খাইছি। গতকালকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, গতকালকে একটু ব্যস্ত ছিলাম আর ভালো লাগছিল না, মনটাও ভালো লাগছিল না, এই জন্য আর কোনো ভিডিও এভাবে শেয়ার করিনি। আজকে বাজারঘাট তো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন ধরে ফ্রিজে শুধুই মাংস 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 খাওয়া হচ্ছিল, কারণ বাজারঘাট ওইভাবে করে করা হচ্ছিল না। তো যাই হোক, আজকে বাজারঘাট এসেছে বাসায় আলহামদুলিল্লাহ। মাছটা আসলে খুব একটা বেশি আমাদের খাওয়া হয় না, যেহেতু বাচ্চারা মাছ খুব একটা পছন্দ করে না। তারপরেও মাংস তো আর আসলে এত বেশি খাওয়া ঠিক না, আর আমরা গরুর মাংসটা খুবই কম খাই না বললেই চলে। কোরবানির সময় দেখা যায় যে তখন একটু খাওয়া হয়, আর এছাড়া গরুর মাংস আমাদের খুবই কম খাওয়া হয়। তো গতকালকে আসলে একটা কাজ করেছি, তো কাজটা করার পরে চিন্তা করতেছিলাম আজকে যদি আম্মু থাকতো তাহলে নির্ঘাত অনেক বকা খেতাম, অনেক। আমার আসলে আল্লাহ রহমতে আমার চুলের গ্রোথ অনেক ভালো, খুব দ্রুত আমার চুল লম্বা হয় আল্লাহ রহমতে। তো আমি যখন দেশে গেলাম তার আগে আমি একটু চুল কেটেছিলাম, যখন ডিসেম্বরে যখন দেশে গেলাম। এরপরে আসার পরে মাশাআল্লাহ চুল ভালোই লম্বা হয়ে গেছিল। তো চুল আসলে কাটার আর কোনো টেন্ডেন্সি ছিল না, কিন্তু আমার যেহেতু আমি কাজ করি, কাজ করার সময় প্রচুর পরিমাণের আমার চুল ঘামে। আর আমাদের এখানে অনেক গরম, দিনের বেলা দেখা যায় 42, 45 এরকম টেম্পারেচার থাকে, যেটা আসলে রুমে থাকলে আমরা বুঝি না, বাট কিচেনে যখন কাজ করি তখন বুঝি। আর ওই সময় এত বেশি ঘাম হয়, বিশেষ করে মাথা একদম ভিজে যায়। তার ফলে দেখা যায় একে তো ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ চুল বড়, গোসলের পরে চুল সহজে শুকাইতে চায় না, এটা একটা সমস্যা। আর একটা হলো প্রচুর পরিমাণের হেয়ার ফল হচ্ছে, কারণ ওই যে চুলের গোড়াটা নরম থাকে, প্রচুর হেয়ার ফল। তো এটা চিন্তা ভাবনা করে দেখলাম যে ঠিক আছে চুলগুলো কেটে একটু ছোট করে আসি। তো এর আগে কয়েকদিন আগে রাশিদা ভাবি কেটে ভাবিটা ছোট করছে, তো তখন আমি আর কাটি নাই। তো গতকালকে মনে হচ্ছিল যে একটু কেটে ছোট করে আসি। তো ঝানের বাবাকে জিজ্ঞেস করলাম, ও বলছে তোমার যেটাতে কমফোর্টেবল লাগে। ও কখনোই আমাকে এগুলা নিয়ে কখনো বলে না কেটো না, এটা ওটা বলে না। বাট আমার আম্মা এই জিনিসটা সবসময় খুব দেখতো, খুব। আমি কখনো চুল কেটে আম্মুর সামনে সহজে চুল ছাড়তাম না। অনেক সময় দেখা যেত, মানে বিয়ের আগে তো একদমই না, তখন আসলে চুল কাটা বলতে ওই আগা কাটার মতো ছিল, বা মাঝে মধ্যে কখনো যদি ঢাকা থেকে একটু লেয়ার টেয়ার বা একটু ব্যাংকস, একসময় ব্যাংকস কাট খুব এসেছিল, কেটে যদি বাসায় গিয়েছি ঈদের টাইমে বা কোনো সময় ভার্সিটি বন্ধ হয়েছে এই টাইমে,
তখন দেখা যেত যে সব সময় পাঁচ ক্লিপ দিয়ে চুল বেঁধে রাখতাম। কোনো সময় যদি আম্মু দেখছে হ্যাঁ তুই চুল কাটছিস, চুল ছোট করে ফেলছিস, আমার মার আবার চুল খুব পছন্দ ছিল, লম্বা চুল থাকবে এরকম। তো গতকালকে যখন চুলগুলা কাটলাম, কেটে মোটামুটি ভালোই শর্ট করা হয়েছে, কারণ আসলে আমার ইদানিং ঠান্ডাটাও এত মানে ঘন ঘন লাগতেছে, ঠান্ডাটাও ভালো হচ্ছে না। তো সবকিছু মিলে চিন্তা করলাম একটু ছোট করে কাটি। কাটার পরে যখন বাসায় আসলাম, মানে এত খারাপ লাগছিল, আমার এত কষ্ট হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে আজকে যদি আমার মা থাকতো তাহলে আম্মু বকা দিত। এখন আসলে বকা দেওয়া, শাসন করা, ভালোবাসার কেউই নাই আসলে। আজকে দুপুরবেলা যখন বারান্দাটা ঝাড়ু দিচ্ছিলাম, হঠাৎ করে কেন জানি আমার মনে হচ্ছিল যে আমার মা আমার সোফায় বসে আছে। মাঝে মধ্যে এরকম হয়তো আমি বারান্দা পরিষ্কার করতাম, আম্মু সোফায় বসে বসে দেখতো। তো আমি বারান্দা থেকে আম্মু আম্মু করে 3-4 বার ডাক দিলাম। আসলে আম্মু শুনতে পাইছে মনে হয়, কিন্তু জবাব দিতে পারে নাই। তো খুব মনে হচ্ছিল যে আজকে মা বেঁচে থাকলে কি পরিমাণ বকাটা যে খাইতাম। বলতো বড় হয়ে গেছি, এই বয়সে এসেও বকা খাইতাম। বলতো হ্যাঁ তোমরা খালি চুল কাটো, চুল লম্বা রাখলে কত ভালো লাগে, বুঝো না, কেটে ফেলো। মানে আম্মুকে কোনোভাবেই বোঝানো যাইতো না। দুনিয়াতে একটা মানুষ নাই, আর তাই আমি নিজেকে এতটা অসহায় ফিল করি। আমার আসলে আর সবাই আছে আমার, দেখেন, আর সবাই, স্বামী, সন্তান, ভাই, আমার অন্যান্য আত্মীয় স্বজন সবাই আছে, সবাই, বাট শুধুমাত্র আমার মা নাই। এতে করে আমার নিজেকে মনে হয় এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার মাঝে মধ্যে এটাই মনে হয় যে পুরো পৃথিবীতে মনে হয় আমার কেউ নাই, আমার এরকম লাগে, মনে হয় যে আমি অনেক অসহায়। এই যে ঠান্ডা লাগলে ঘন ঘন ফোন দিত, বলতো এইটা খাও, ওইটা খাও, চা খাও, রং চা খাও, এটা করো, সেটা করো। এই জায়গাটা আমার বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে যখন একা একা চিন্তা করি, তখন মনে হয় যে আল্লাহ আর কিছুটা দিন আমার মাকে আমাদের কাছে রাখতো, আর কিছুটা দিন আম্মুর শাসনটা পাইতাম, আর কিছুটা দিন যদি আম্মুর ভালোবাসাটা পাইতাম। সবই আসলে আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছার উপরে কারো কোনো কিছুই করার নেই। আল্লাহ যেখানে যেটা ভালো মনে করেন দুনিয়াতে সেটাই হবে। এটাই হলো মেন কথা। তো পৃথিবীটা আসলে অনেক বড়। আমরা আসলে এত বড় পৃথিবীতে একটা মানুষ নাই, এটা চিন্তা করলেই পাগলের মতো লাগে। আর সে একটা মানুষ আমার মা। তো তার হায়াত অতটুকুই ছিল, সে ওইটুকু হায়াত নিয়ে আসছিল, চলে গেছে। এটার সাথে তো আসলে কোনো কিছু কম্পেয়ার করা বা কোনো কিছু দিয়ে এটা ফিরে আনা সম্ভব না। এই আর কি অবস্থা। তো যাই হোক, এভাবেই যাচ্ছে দিন। যখন যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনাদের যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ। আসলে যেহেতু ডেইলি ব্লগ করি, ডেইলি ব্লগ দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট ডেইলি ব্লগের ক্ষেত্রে। তো সবসময় তো আসলে মন মানসিকতাও ভালো থাকে না। মাঝে মধ্যে মনে হয় যে একটু নিজের মতো করে চুপচাপ থাকি, নিজের মতো করে সময় কাটাই। ওই সময়টা কোনো কিছুই ভালো লাগে না। তখন আসলে আশেপাশে যারা আছে তাদেরকেও আমার তখন মনে হয় যে তারা যদি চুপ থাকতো, তারা যদি কিছু না বলতো। ইভেন আমাকে এখন যদি কেউ ফোন দেয়, ফোন দিয়ে যদি বলে যে আপু আসলে ওই সময় আপনাকে ফোন দিতে পারি নাই, আসলে মানে কিভাবে কি হয়ে গেল, এগুলো বললেও আমার খুব বিরক্ত লাগে। আমার আসলে ওই টাইমগুলো আমি রিকল করতে চাই না। ওই সময়টা আমাকে কেউ এখন যদি মনে করায় দেয়, আমার খুবই বিরক্ত লাগে। আমার মনে হয় যে প্লিজ না, কারণ ওই জিনিসটা আমি নিজেই ভুলতে পারি না। তো একটা ফোন কল যখন ওই জিনিসটা মনে করায় দেয়, তখন আমার খুবই খারাপ লাগে। এই জন্য দেখা যায় যে আমি অনেকের সাথে কথাও বলি না, অনেকের সাথেই কথা বলি না। অনেকে আমাকে নক করে, ফোন দেয়, আমার আসলে কথা বলতে ভালো লাগে না। আমার মনে হয় যে সেম জিনিসগুলো আমাকে আবার রিপিট করতে হবে, আমাকে আবার বলতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি বলতেও চাই না, কথা বলতেও ভালো লাগে না। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন। রিসেন্ট বাংলাদেশের 2-3টা ইনসিডেন্ট দেখেও মনটা অনেক খারাপ। ওই দিনকে দেখলাম চট্টগ্রামে এক মায়ের কোল থেকে ড্রেনের মধ্যে 6 মাসের বাচ্চা পড়ে গিয়েছিল, মা নানি সহ পড়ে গেছে। মা নানিকে তুলতে পেরেছে, বাচ্চাটাকে আর তুলতে পারেনি, মার কোল থেকে ছিটকে গেছে। পরের দিন বাচ্চাটার মৃতদেহ পাওয়া গেছে, তাও বাবার বাসার সামনে একটা নর্দমার মধ্যে মৃতদেহটা। এত খারাপ লাগছে আমার দেখে। তার মধ্যে দেখলাম এক মা তার 2 সন্তানকে মেরে ফেলছে। এক মা
মোবাইল ফোন, নাকফুল এগুলা কিনবে বলে 45,000 টাকা দিয়ে সন্তানকে বিক্রি করে দিছে। এগুলা দেখার পরে আসলে এত মানে ডিস্টার্ব থাকি, এগুলা খুব ভিতরে ভিতরে খুব কষ্ট দেয়। মা কিভাবে তার সন্তানদেরকে মেরে ফেলে, এটা আসলে অনেকে বলতেছে উনি মানসিক সমস্যায় ছিলেন, হতে পারে, এটাও হতে পারে। সবই যে যেখানে থাকে তার পরিস্থিতি সেই বুঝে, আমরা আসলে দূর থেকে দেখে সবকিছু জাজ করা ঠিক না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।